হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা সাঁতরা র্যাপিড টেস্টে বলতে গেলে এমসিকিউ ভিএসএ এবং 2 মার্কসের যে কোশ্চেন রয়েছে আমাদের গ্রুপ বি সেটা নিয়ে আলোচনা করেছি সেকশন 2 থেকে। তো র্যাপিড টেস্ট 1 এর যে বাকি অংশ থাকছে অর্থাৎ 3 নম্বরে যে 9টা প্রশ্ন থাকে অথবা দূর নিলে আরো বাড়বে এবং 5 নম্বরে যে 3টে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে আলোচনা করব র্যাপিড টেস্ট 1 এবং শেষ করব টেস্ট 1। পরের ভিডিওতে আমরা টেস্ট 2 টা শুরু করব। তো প্রত্যেকটা টেস্ট পেপার যেটা রয়েছে সাঁতরাতে সেগুলো আমরা যতগুলোই করাবো সেগুলো হচ্ছে পর দুটো ভিডিওতে কমপ্লিট করবো, একটাতে এমসিকিউ ভিএসএ গ্রুপ বি যেরকম আগেরটা করেছি এবং গ্রুপ সি গ্রুপ ডি তারপরেরটা। তো শুরু করা যায় গ্রুপ সি। গ্রুপ সিতে প্রশ্ন একটা তার আগে একটা কথা বলি, যাদের কাছে সাঁতরা র্যাপিড টেস্ট নেই তোমরা কয়েকজন মেসেজ করেছিলে, তো তাতে কোনো অসুবিধা নেই। আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেটা গুগল ড্রাইভে সেভ করে দিয়েছি, তোমরা সেখান থেকে প্রশ্ন দেখে নিতে পারো যাদের কাছে বই নেই। তো গ্রুপ সি তে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে গাউসের উপপাদ্য বিবৃত করো। তো কোনো অসুবিধা নেই। এর সাহায্যে সুষমভাবে আহিত অসীম বিস্তৃতির সমতল পাতের জন্য পাত থেকে আর দূরত্বে তড়িতের প্রাবল্য নির্ণয় করো। তো এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার স্থির তড়িৎ ক্ষেত্র, যেখানে গাউসের উপপাদ্য রয়েছে, তার প্রমাণ রয়েছে, তারপর পর কয়েকটা প্রয়োগ রয়েছে, তার মধ্যে এটা একটা প্রয়োগ। আমি তবুও পেজ নাম্বার বলে দিচ্ছি, কারো যদি সমস্যা থাকে ছায়া প্রকাশনী নতুন এডিশনের বই 2020 কিংবা 2021 এডিশনের বইতে পেজ নাম্বার 48 এটা রয়েছে বিবৃতি, আর প্রয়োগটা রয়েছে পেজ নাম্বার 50 অর্থাৎ 48 এবং 50 নাম্বার পেজ। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 7। সবচেয়ে প্রথমে বলা রয়েছে একটা সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো। তো দূরত্ব যখনই অর্ধেক করা হবে তোমরা জানো এইটা হচ্ছে তার এক্সপ্রেশন। তো দূরত্ব যখনই অর্ধেক করা হবে তার মানে স্বাভাবিকভাবে দূরত্ব কমে গেছে, যেহেতু বলে দিয়েছে অর্ধেক করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক দূরত্ব যখন d থেকে 2d হবে তখন স্বাভাবিক ধারকত্ব তখন c থেকে, যেহেতু 2d না বলেছে, যেহেতু অর্ধেক করে দেওয়া হবে তাহলে d/2 হবে, তখন ধারকত্ব হয়ে যাবে 2c, কারণ 2টা উপরে চলে যাচ্ছে, এখানে মান বসালেই d/2 সেটা উপরে চলে যাচ্ছে, তাহলে উত্তর হবে ধারকত্ব দ্বিগুণ হবে। সেকেন্ড কোশ্চেন ছিল যে সেকেন্ড পার্ট, যেটা পাত দুটির মধ্যে ধাতব পদ প্রবেশ করে। দেখো ধাতব পদ প্রবেশ করানো মানে কি হচ্ছে, ধাতব পদের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, তার মানে সেই অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকছে না। তার মানে ইফেক্টিভলি এটা যদি পাত হয়ে থাকে পাত ধারক, তো মাঝে একটা যদি ঢুকে যায় কোনো ধাতব পাত, তাহলে সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, তাহলে ইফেক্টিভলি কিংবা কার্যকরভাবে দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। তার মানে ধারকত্ব, যেহেতু c এর সঙ্গে d ব্যস্তানুপাতিক, তার মানে ধারকত্ব কিন্তু বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর आंसर। কোশ্চেন নাম্বার 3, পাতের ক্ষেত্রফল কমাবে। তো এটা খুবই সহজ প্রশ্ন, কারণ ক্ষেত্রফল হচ্ছে আলফা, আলফা কমলে আলফার সঙ্গে c এর সমানুপাতিক সম্পর্ক, তার মানে স্বাভাবিক c ও কমবে। এবার আসা যাক কোশ্চেন নাম্বার 7 এ এই অথবা প্রশ্ন, যেটা একটা গাণিতিক প্রশ্ন রয়েছে। তো আমি ক্যালকুলেশন করেও দেখেছি, উত্তরও ঠিক আছে, কিন্তু কয়েকটা উত্তরে সাঁতরাতে সমস্যা রয়েছে, ভুল রয়েছে প্রিন্টিং। তো এখানে যে প্রশ্ন রয়েছে সেটা বলি যে 3টে টোটাল ধারক রয়েছে, তার মধ্যে দুটো প্রথম দুটো রয়েছে সমান্তরাল সমবায়তে, সাপোজ এরকম, আর তৃতীয়টা তার সঙ্গে শ্রেণীতে, আর এদের মধ্যে একটা 2 ভোল্ট সাপ্লাই দেওয়া রয়েছে, যা আমি এখানে প্রশ্নতে দেখতে পাচ্ছি। তো আমি এদের আমি ধারকের জায়গায় রো রেখে দিয়েছি। তাহলে দুটো ধারক, এর C1 C2 বললাম, একে নাম C3 বললাম। তো এবার জিজ্ঞেস করেছে প্রত্যেকটা ধারক তাদের বিভব এবং আধান নির্ণয় করতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য ক্যালকুলেশন করে রেখেছি, যাতে করে তাড়াতাড়ি তোমার সঙ্গে আলোচনা করতে পারি, তোমরা ক্রস চেক করতে পারো ক্যালকুলেশন নিজেরা ক্যালকুলেটরে করে। তো এখানে যদি আমরা দেখি মূল যে কনসেপ্টটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আধারের মান সেম থাকে, তোমরা জানো। তো প্রথম আমাদের কাজ থাকবে তুল্য ধারকত্ব নির্ণয় করা। তো C1 C2 এদের মান কত রয়েছে, এর রয়েছে 20 মাইক্রোফ্যারাড, C2 রয়েছে 30 মাইক্রোফ্যারাড, আর C3 রয়েছে 40 মাইক্রোফ্যারাড। তাহলে প্রথম কাজ হবে আমাদের এই তুল্য
সি ইকুইভ্যালেন্ট বললাম যে তুল্য ধারকত্বের মান, তো বুঝতে পারছো এটা তো যোগ হয়ে যাচ্ছে। আর তারপর থাকছে শ্রেণী। তাহলে আমি এটা কাজ করা যেতে পারে, আমরা প্রথমে এই দুটো তুল্য ধারকত্ব বের করি, এটা সুবিধা হবে, নাহলে ক্যালকুলেশনটা শুধু শুধু জটিল হবে। এবারে C3 এর সঙ্গে শ্রেণী সমবায় রয়েছে, তাহলে আমরা C যদি বলি এই দুটো কম্বিনেশনের তুল্য ধারকত্ব, তাহলে সিটা কত হবে না C ইকুইভ্যালেন্ট ইনটু C3 বাই C ইকুইভ্যালেন্ট প্লাস C3। তো মানগুলো রয়েছে আমাদের কাছে 50 ইনটু 40 বাই 50 প্লাস 40। তো এখান থেকে যে মানটা পেয়েছি সেটা আমি বলি, আমি ফ্র্যাকশন করিনি, অ্যাজ ইট ইজ এরকম রেখে দিয়েছি। তো এই যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে তুল্য ধারকত্বের মান। এবার প্রশ্ন হচ্ছে এটা যদি তুল্য ধারকত্ব হয় তাহলে মোট যে আধান, তো সেই মোট আধান কি হবে না Q CV, সো 200 বাই 9 ইনটু V হচ্ছে 2, সো 400 বাই 9 মাইক্রো কুলম্ব, এটা হচ্ছে মোট আধান। একটা কথা ঠিক, যেহেতু এটা সমান্তরাল সমবায় রয়েছে তাহলে দুজনের মিলিত যে আধান হবে আর এর একার যে আধান হবে এই দুটোর যোগ ফলের সঙ্গে সমান হবে, কারণ শ্রেণী সমবায়ের সঙ্গে রয়েছে, তার মানে আমি এটা বলতে পারি। তার মানে একটা বের করলেই এটার আধান বের করা আর এটার আধান বের করে দিলে এই দুটোকে যোগ করলে এটাই পাওয়া যাবে। তাহলে আমরা Q3 টা কিন্তু এইটাই জান না, শ্রেণী সমবায় রয়েছে, মোট যে আধান হবে এই দুজনের মিলিত যে আধান, এই আধান একই, তার মানে কম্বিনেশনের আধান সেটাই। তো সেই জন্য Q3 কিন্তু এই আধানটাই হবে 400 বাই 9। তো এটাকে যদি ভাগ করা হয়, তো ভাগ করে যেটা আমি পেয়েছি সেই আধানটার কথা তোমাদেরকে বলছি, সেটা কত না এইটা মাইক্রো কুলম্ব অর্থাৎ 10 টু দি পাওয়ার -6। আমি আর ভাগ করিনি, আমি সেরকমই রেখে দিয়েছি, তোমরা ভাগ করে নেবে, আমি এখানে ভাগ করে দেখিনি। এবার প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি আমি এর বিভব বের করতে চাই, যেহেতু বলেছে প্রত্যেক ধারকের বিভব নির্ণয় করতে, তাহলে V3 সমান কত হবে না V3 সমান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে Q3 বাই C3। তাহলে Q3 মানে বুঝতে পারছো এই মানটাই, তার মানে 400 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার -6, আর C3 হচ্ছে 40 ইনটু 10 টু দি পাওয়ার -6। তো এখান থেকে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 10 বাই 9 অর্থাৎ 1.11 ভোল্ট। তো বুঝতে পারছো এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, তাহলে এদের যে বিভব পার্থক্য হবে যদি V1 হয় আর এর যদি বিভব পার্থক্য V2 হয়, তো স্বাভাবিক এটা আসবে V সমান V1 প্লাস V2। তো এই V2 টা অ্যাকচুয়ালি আমাদের ধরা আছে V3, তো সেই জন্য আমি V3 নাম দিলাম না হলে, তাহলে V1 প্লাস V3। তো V কত 2, V1 টা চাই আর V3 হচ্ছে 1.11, সো V1 পাওয়া যাচ্ছে তাহলে 2 মাইনাস 1.11। তো এখান থেকে বিয়োগ করে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কত 0.89 ভোল্ট। এই 0.89 ভোল্ট এরও হবে মান, এরও হবে মান, অর্থাৎ C1 ধারকের ক্ষেত্রেও এই মানটা হবে আর C2 ধারকের ক্ষেত্রেও এই মানটা হবে। কেন না দুটো সমান্তরাল সমবায় রয়েছে, তো সমান্তরাল সমবায় সে রোধ হোক ধারক হোক, তাহলে কি হয় না প্রান্তীয় বিভব পার্থক্য একই থাকে, তো সেই একইটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বিভবের মানগুলো পেয়ে গেলাম। এবারে আমাদের জিজ্ঞেস করেছে কি না আধানের মান বের করতে বলেছে, এই দুটো হলো C1 ইনটু আমরা এখান থেকে V1 বের করে নেব, তার কত না 20 ইনটু 0.89, যেটা মাইক্রো কুলম্ব ছিল যেটা 10 টু দি পাওয়ার -6 এটা গুণ হবে, আর Q2 হবে C2 V1, তাহলে সেটা হচ্ছে কত 30 ইনটু 10 টু দি পাওয়ার -6.89। তো এগুলোকে জাস্ট গুণ করবে, আমি যেরকম এটা পেয়েছি 17.8 মাইক্রো কুলম্ব, তোমরা মাল্টিপ্লাই করে চেক করে নেবে, আর 26.7 মাইক্রো কুলম্ব। আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। এবারে কোশ্চেন নাম্বার 8 একটা থিওরি প্রশ্ন। সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা তোমরা জানো, সাইক্লোট্রন কম্পাঙ্ক যে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। সাইক্লোট্রন কম্পাঙ্কের যে রাশিমালা সেটা হচ্ছে n = 1/2 পাই ইনটু q বাই m b। এই প্রমাণটা চেয়েছে, তোমার প্রমাণটা ছায়াপ্রকাশনী বইতে টেক্সট বইতে দেখে নেবে, পেজ নাম্বার 341 এ রয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় সেটাও বলছি
তারপর রয়েছে ইলেকট্রনকে ত্বরান্বিত করা যাবে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো স্বাভাবিকভাবে করা যাবে না, কারণ দেখতে পাচ্ছ সাইক্লোট্রন কম্পাঙ্কের যে শর্তটা, এই শর্তটা কিন্তু তখন লঙ্ঘিত হয়ে যাবে। কিভাবে বুঝলাম না, দেখো সাইক্লোট্রন কম্পাঙ্কের মান ভরের উপর নির্ভর করছে, ভরটা হচ্ছে m। তো তোমরা জানো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে যে মাস ভ্যারিয়েশন আছে, গতিবেগের বৃদ্ধির সঙ্গে ভর বৃদ্ধি পায়। যখন ইলেকট্রনকে ত্বরান্বিত করা হবে তার ভর খুব কম, তাহলে অনেকটা বেশি গতিবেগ অ্যাচিভ করবে, তাহলে m ভ্যারি করে গেলে কিন্তু এই কম্পাঙ্কের যে শর্ত সেটা কিন্তু লঙ্ঘিত হবে, তখন কিন্তু সাইক্লোট্রনটা কাজ করবে না। তো সেই জন্য হবে না। এটা গেল কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9 টেক্সট বইতে রয়েছে, বলছি কোশ্চেন নাম্বার 9 এ যেটা ফার্স্ট যেটা রয়েছে সেটা তোমরা দেখবে। সেটা কি না, বক্রতলে প্রতিফলনের সময় বস্তু প্রতিবিম্ব সর্বদা ফোকাসে থাকে। এটা হর্টসে রয়েছে ছায়া প্রকাশনী বইতে 564 পেজে, হর্টসের 13 দাগ। তার সঙ্গে রয়েছে রাস্তায় আলোর প্রতিফলক হিসেবে কোন দর্পণ প্রয়োজন। তোমরা ভালো করেই জানো যে দর্পণের যে ব্যবহারগুলো ছিল আলোর প্রতিফলন চ্যাপ্টারে, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ সেখানেই ছিল। আর রাস্তার যে দর্পণে যেটা লাগানো হবে আলো, সেটা ছড়ানোর জন্য, এক জায়গায় কেন্দ্রীভূত করার জন্য নয়। তাহলে বুঝতেই পারছো কোন দর্পণ ব্যবহার করা হবে। তার মানে প্রতিফলনে যে উদাহরণগুলো ছিল সেখানে আমি তোমাদের পেজ নাম্বারও বলে দিচ্ছি, ক্লাস 10 এও তোমরা পড়েছিলে, তো সেটা দেখলেই হবে। তো ক্লাস 10 এ ছিল, তোমাদের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 554 পেজে ছিল। তো 554 পেজে যে ছিল সেটা দেখলেই তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে। তো এখানে কোন রকমের দর্পণ আমরা ব্যবহার করব, তো অবতলে কোনটা ব্যবহার করব না অধিবৃত্ত ব্যবহার করব, তোমরা নিজেরাই বলতে পারবে। তার মানে এইখানে এটা একটু মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা পরের যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 10, একটা বস্তু ও পর্দার মাঝে একটি লেন্সকে দুটি অবস্থানে রাখলে যাদের দৈর্ঘ্য L1 L2 হলে তাদের উচ্চতা কত হবে। তাহলে স্বাভাবিকভাবে তোমরা লেন্স চ্যাপ্টারে এই প্রমাণটা করেছো, সেটা আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 667 পেজে 667। তো সেখানে এই প্রমাণটা করেছো। তো একই প্রমাণ, শুধু d এর জায়গায় l, d1 এর জায়গায় আর d2 এর জায়গায় L1 L2, সেই প্রমাণটা করলেই হবে। তারপর বলা হচ্ছে কি, সমান ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল ও অবতল লেন্স সমবায়ের তুল্য ফোকাস কত। তো এই রকম প্রশ্ন অ্যাকচুয়ালি এই মডেলে, এই সেটে, এই টেস্ট পেপারে দুবার রয়েছে। এটা পরে আমার রয়েছে 17 দাগেও রয়েছে, 17 দাগের এতেও রয়েছে, দেখবে কি রকম প্রশ্ন। তো যেটা তুল্য, আর যেহেতু এটা রয়েছে কোশ্চেন নাম্বার 10 এ, উত্তল অবতল 10 এর সেকেন্ড পার্টে রয়েছে, সেকেন্ড পার্ট। তো তুল্য যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে এইটা, যেহেতু গায়ে রয়েছে, যেহেতু এখানে বলা রয়েছে। কিন্তু অবতল একটা, উত্তল একটা, তো স্বাভাবিকভাবে যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে সমান ফোকাস দৈর্ঘ্যের একটা 1/f যেটা উত্তল আর অবতলটা এটা, তাহলে এখান থেকে 0 পাওয়া যাচ্ছে, তাহলে f ∞ পাওয়া যাচ্ছে। তাহলে এখানে তুল্য ফোকাস দৈর্ঘ্য কিন্তু ইনফিনিটি হবে। তার মানে সমবায়টা যেটা কম্বিনেশন করা হয়েছে সেটা একটা সমতল দর্পণের মতো আচরণ করবে, যার ফোকাস দৈর্ঘ্য হবে ইনফিনিটি। তার মানে একটা সমতল পাতের মতো আচরণ করবে। কোশ্চেন নাম্বার 10 রয়েছে, যেখানে বলা রয়েছে লেন্সের যে প্রস্তুতক যে সমীকরণটা লিখতে বলেছে। তো সমীকরণ তোমরা সকলেই জানো, প্রমাণটা এমনিও ইম্পর্টেন্ট রয়েছে। এখানে সমীকরণ দিয়েছি কিন্তু পরীক্ষাতে প্রমাণটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো এই সমীকরণটা লিখবে, কোনটা কি পদ সেটাও বলবে। আর এর সাথে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে সেটা, এটা রয়েছে কত, পেজ নাম্বার 662 তে রয়েছে। সেকেন্ড পার্টে বলেছে যে যখন লেন্সকে তার উপাদানের থেকে বেশি প্রতিসরাঙ্ক মাধ্যমে ডোবানো হয় তার প্রকৃতির পরিবর্তন হয়। তো এখানে বলছে কোন লেন্সকে তার উপাদানের থেকে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবালে তার প্রকৃতি পরিবর্তন হয়। তাহলে তোমরা কাজ করবে, পেজ নাম্বার, আমি পেজ নাম্বারটা আবার বলে দিচ্ছি, পেজ নাম্বার সম্ভবত 662 তেই, তোমরা একবার নিজের বইটা খুলে দেখো। পেজ নাম্বার 662 তেই দেখবে যে ক্যালকুলেশন করা রয়েছে। এখানে পরিষ্কার বলছে কি, যে যে কোনো লেন্সকে তার উপাদানের থেকে বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবালে
তার প্রকৃতি পরিবর্তন হয়। এবার দেখো উত্তল থাকলে সে অবতলের মতো আচরণ করবে, অবতল হচ্ছে উত্তলের মতো আচরণ করবে। তার মানে তোমাদের এটা কাজ করতে হবে, এখানে 1/f mu minus 1 1/r1 minus 1/r2। তো এখানে mu minus 1 থাকছে, এখানে 1/r1 minus 1/r2 থাকছে। তো 1/r1 1/r2 কিছু চেঞ্জ হবে না। যেটা আমাদের চেঞ্জেসের যে ব্যাপারটা চলে আসছে, যখন তাকে অন্য কোনো মাধ্যমে আমরা নিয়ে চলে আসবো, তখন এই mu এর জায়গায় সাপোজ ধরো আমরা এরকম কিছু একটা লিখছি, তো তখন যে মাধ্যমে ধরো আমি তার ধরো সে কাঁচ দিয়ে তৈরি, আর যে নতুন মাধ্যমটাকে ঢোকানো হয়েছে সেটা তার নাম দিলাম L। তাহলে mu এর জায়গায় আমাকে এরকম লিখতে হবে L mu g। তো L mu g লিখে দেওয়ার মানে তখন ব্যাপারটা কি দাঁড়াবে না, L mu g মানে যে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি না, এইখানে যে mu minus 1 থাকছে, এই mu minus 1 তো অলওয়েজ পজিটিভই থাকে, কিন্তু সমস্যাটা কোন জায়গাতে হয়ে যায় সেটা আমি বলি। সাপোজ ধরো সে উত্তল আছে, তো উত্তলের জন্য দুটো তল উত্তল কিংবা দুটো তল অবতল, তো সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, যখন উত্তল থাকছে তার জন্য একটা এক্সপ্রেশন তার মতো থাকছে। ব্যাপারটা হচ্ছে কি, যখনই তাকে বেশি প্রতিসংখ্যযুক্ত কোনো মাধ্যমে প্রবেশ করে নেওয়া হচ্ছে, তখন f যে পজিটিভ ছিল সে কিন্তু f এখন নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি, যে উত্তল সে অবতল হয়ে যাচ্ছে, আর যে f ছিল নেগেটিভ সে কিন্তু হয়ে যাচ্ছে পজিটিভ। তার মানে কি, তোমাদের এই সমীকরণটা লিখে প্রতিসরাঙ্কের যে আপেক্ষিক প্রতিসরাঙ্কের যে পরিবর্তনটা হচ্ছে সেটা বললে, আর চেঞ্জেস যে উত্তল থেকে অবতল কি অবতল থেকে উত্তল সেটা বললেই হবে। এখানে যা দেখতে পাচ্ছি, এখানে প্রশ্নতে আমাদের এখানে প্রশ্নতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পরিবর্তন হয় এটাকে ব্যবহার করে দেখাতে বলছে। তোমাদের তাই কাজ করতে হবে যে এখানে এক্সপ্রেশনটা নিয়ে তোমাদেরকে দেখবে তোমাদের টেক্সট বইতে 662 পেজে এটা বায়ু অপেক্ষা ঘন মাধ্যমে থাকা লেন্সের ক্ষেত্রে বলেছে, সেখানে শুধু ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি দেখিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের এই এক্সপ্রেশনটা লিখে সেখান থেকে এই প্রতিসরাঙ্কের কথা বলে এটা বলতে হবে। তো তোমাদের যদি অসুবিধা হয় লিখতে আমাকে জানাবে, আমি এটা নিয়ে আবার আলোচনা করব। এবার আমরা 11 দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে রশ্মিচিত্র অঙ্কন করে দেখাও। তো সেটা তোমাদের টেক্সট বইতেই রয়েছে 738 পেজে, এবং বলেছে নলের দৈর্ঘ্যের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্ক স্থাপন করো, সেটাও রয়েছে তোমাদের বইতে 739 পেজে। আমি সব ছায়া প্রকাশনী পেজের কথা বলছি, টেক্সট বই। তারপর রয়েছে যেটা সেকেন্ড পার্ট রয়েছে, সেখানে বলেছে যে এই দূরবীক্ষণ যন্ত্রে বিশ্লেষণী ক্ষমতা কি। এবারে বিশ্লেষণী ক্ষমতার কথা যদি বলা হয়, তো সেই বিশ্লেষণী ক্ষমতা তোমাদের টেক্সট বইতে রয়েছে 744 পেজে, হর্টসের 14 দাগ, সেখানে দেখবে এরকম একটা এক্সপ্রেশন রয়েছে d by 1.22 ল্যামডা, সেটা হচ্ছে বিশ্লেষণী ক্ষমতা। অ্যাকচুয়ালি বিশ্লেষণী ক্ষমতা হচ্ছে মানে কি, যখন প্রতিবিম্ব দুটো খুব ক্লোজ থাকে তখন যে যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা ভালো সে কিন্তু সেই দুটো প্রতিবিম্বকে ক্লোজলি কিন্তু বোঝাতে পারে। তো বিশ্লেষণী ক্ষমতা মানে এই জিনিসটাকেই বোঝায়। নেক্সট হচ্ছে যেটা আমাদের কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ নির্দিষ্ট পরিমাণ জল রয়েছে, তো সেখানে দুটো কুণ্ডলী রয়েছে, একটা R1 রোধযুক্ত আর একটা R2 রোধযুক্ত। একটার সময় লাগছে T1 আর একটা লাগছে T2। তাদেরকে শ্রেণী সমবায় তারপরে কোনো সমান্তরাল সমবায় করা হলো আলাদা আলাদা ভাবে, কিন্তু প্রত্যেকেরই বিভব একই রয়েছে। দুই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যে করা হয়েছে বিভব সেটা একই মানে। তো জিজ্ঞেস করেছে যে দুই ক্ষেত্রে যে মোট যে টাইমটা লাগবে যখন তাদের কম্বিনেশন ওয়াইজ ইউজ করা হচ্ছে তখন সেটা কত হবে। তো এটা একটা খুব ডিফারেন্ট টাইপের অঙ্ক। এরকম একটা অঙ্ক সমান্তরাল সমবায় নিয়ে অনেকদিন আগে এন্ট্রান্সে ছিল, তো তারই মতো প্রশ্ন, শুধু শ্রেণী সমবায়টা এখানে অ্যাড করা হয়েছে। তো এই সেটে অ্যাকচুয়ালি কয়েকটা প্রশ্ন নতুন রয়েছে। তো এটা করার সময় যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা সিম্পল ভাবে আলোচনাটা করব, যেহেতু দুই ক্ষেত্রে জলের পরিমাণ একই, তাহলে উৎপন্ন তাপের পরিমাণও একই হবে। এটা কোশ্চেন নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 12। আমি জাস্ট হিন্ট দিচ্ছি তোমাদের কিভাবে করবে। তো উৎপন্ন যে তাপের পরিমাণ তোমরা জানো, তাপের যে ফর্মুলা সেটা হচ্ছে I²RT। তার মানে আমি প্রথমটার জন্য যদি বলি তাহলে এইভাবে বলতে পারি, যেহেতু বিভব একই আছে ওই জন্য আমি এরকম লিখলাম।
এবার প্রথমটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে করতে হবে। তো প্রথম যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, তাহলে আমি এই এক্সপ্রেশন থেকে r1 সমান কত না v স্কয়ার t1 বাই h, আর একই ভাবে এখান থেকে r2 সমান লিখে নিচ্ছি v স্কয়ার t2 বাই h। এবার প্রথমে রয়েছে শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমি কম্বিনেশন করে লিখি তাহলে v স্কয়ার বাই r ইনটু t। তো r মানে কি, r1 এবং r2 রোধের তুল্য রোধ। তো যেহেতু শ্রেণী সমবায় তাহলে সেটা হবে কত r1 প্লাস r2। তো r1 প্লাস যদি r2 হয়ে থাকে, তো r1 r2 এর মান আমাদের কাছে উপরে রয়েছে। তো কি করব আমরা না v স্কয়ার t, r1 প্লাস r2 এর মান এখান থেকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি h একটা কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কি আসছে না t1 প্লাস t2। দেখো t1 প্লাস t2, তো v স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, h উপরে গিয়ে সেটাও কেটে যাচ্ছে, মানে কি পাওয়া যাচ্ছে না t সমান পাওয়া যাচ্ছে t1 প্লাস t2। তো এটা তো হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, কিন্তু তোমরা দেখবে একটা সেকেন্ড পার্ট রয়েছে কোশ্চেনে, যেখানে বলেছে সমান্তরাল সমবায় যখন হবে তখন কি হবে সেই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করছে। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যখন হবে এটা তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, সেমই থাকছে। তো সমান্তরাল সমবায়ের জন্য এইখানে তুল্য রোধ কত হবে 1/r যেহেতু হয়, তাহলে 1 এটা কত হবে 1 এটাই আর কি তুল্য রোধ, p ফর প্যারালাল লিখলাম v স্কয়ার বাই r। তো এখানে p হয়, তাহলে এটা আমরা এভাবে বলতে পারি 1/r মানে 1/r1 1/r2। এই যে এক্সপ্রেশনটা আমি লিখলাম 1/r1 1/r2, তো এখান থেকে আমরা এই r1 r2 এর মানটা আমাদের কাছে কিন্তু রেডি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব v স্কয়ার t 1/r1, তার মানে h বাই v স্কয়ার t1, আর এদিকে হচ্ছে h বাই v স্কয়ার t2। তাহলে দেখো এদিকে h আছে, তো h কমন নিলে কেটে যাচ্ছে, v স্কয়ার কমন নিলে কেটে যাচ্ছে, তার মানে কি এইটা পাওয়া যাচ্ছে সমান 1। তো এখানে জাস্ট এলসিএম করে দিতে হবে, এটা পাওয়া যাচ্ছে। তো এখানে তোমাদের উত্তর সেরকমই রয়েছে। এবার আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 13। এটা প্রবলেমেটিক প্রশ্ন বলতে গেলে আনকমন প্রশ্ন, এর আগে এরকম প্রশ্ন দেখা যায়নি। সেটা হচ্ছে যে উলম্বভাবে ক্রিয়াশীল একটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে ভি বেগ নিয়ে একটা কিউ আধানকে প্রক্ষিপ্ত করা হয়েছে। কণার গতিপথ অধিবৃত্তাকার দেখাতে হবে এবং সর্বোচ্চ উচ্চতা। তো এইটা করার সময় যেটা আমাদের বইতে ছিল সেটা ছিল কিন্তু x বরাবর এসে, তো এই কিন্তু অ্যাকচুয়ালি এইরকম একটা ব্যাপার হচ্ছে। তো অধিবৃত্তাকার তো হবেই যেহেতু ইলেকট্রিক ফিল্ডে আসছে। তো সাপোজ আমি এটাকে সিম্পল ভাবে যদি ধরি, আমি যদি অধিবৃত্তাকার এখন প্রমাণ যেহেতু করা হয়নি, আমি জাস্ট এরকম ধরলাম, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর কত বেগ নিয়ে ঢুকেছে না v বেগ নিয়ে। তো এই বরাবর একটা v sin 60 ডিগ্রি, আর এই বরাবর v এর একটা উপাংশ থাকছে v cos 60 ডিগ্রি, আর উপরে থাকছে তড়িৎ ক্ষেত্র প্রবলের অভিমুখ। এবারে যেটা জিজ্ঞেস করেছে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, আচ্ছা আরেকটা জিনিস, একটা যেটা ব্যাপার রয়েছে এখানে, একটা 60 ডিগ্রি তড়িৎ ক্ষেত্র প্রবলের সঙ্গে করেছে, তার মানে আমাদের ক্যালকুলেশন একটু চেঞ্জ হবে, x অক্ষের সঙ্গে নয়। যেহেতু 60 ডিগ্রি করেছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে করেছে, তাহলে স্বাভাবিকভাবে এইটা হবে এবার প্রবলেম দেখি না, এই আধান তো ঢুকে গেল কিউ আধান নিয়ে, তো সেই কিউ আধানের উপরে তার ওজন নিচের দিকে ক্রিয়া করছে, আর উপরের দিকে স্বাভাবিক তড়িৎ ক্ষেত্র প্রবল ক্রিয়া করছে, তেমন একটা নেট ফোর্স ক্রিয়া করছে এরকম। তাহলে এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি তাহলে এরকম একটা আসছে, এটাই তার হচ্ছে অ্যাকচুয়ালি ইফেক্টিভ যে ত্বরণটা আর কি, তার ওজনকে আমরা নেগলেক্ট করতে পারছি না। তাহলে এখানে v cos 60 কিংবা v sin 60, এখান থেকে আমরা সেই মানগুলো আমরা করে নিতে পারবো। এখানে একটা v/2 পাওয়া যাচ্ছে, এখানে √3/2v পাওয়া যাচ্ছে। এবার একটা ব্যাপার আছে, প্রশ্নে যেহেতু বলেছে সর্বাধিক উচ্চতা, তো সর্বাধিক উচ্চতার জন্য আমাদের পুরো প্রমাণটার কোনো প্রয়োজনীয়তা নেই, এমনি করে নিতে পারবো। কারণ হচ্ছে আমরা
এইটা অনেকবারই করেছি যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2s। তো এইটা আমাদের জন্য খুব কমন। তো সর্বোচ্চ উচ্চতায় কি হবে, তার যে অন্তিম গতিবেগ, যদি আমি এই v যেহেতু প্রাথমিক বলে দিয়েছি যদি এটা আমরা ধরি, আর এইটা যদি আমি তার প্রাথমিকটা ধরি, তাহলে অন্তিম গতিবেগ তো শূন্য হবে, কারণ সর্বাধিক উচ্চতা সেটা স্থির। আর যেটা v থাকছে সেই vটাকে আমরা কি বলতে পারি না, সেই বরাবর যে রূপাংশতা রয়েছে কত না v স্কয়ার বাই 4, কারণ এখানে v বাই 2 আমরা লিখে দিলাম। এরপর কি না 2as, তো এই 2as দিয়ে যদি এখানে বলা হয় সেটা হচ্ছে স্বাভাবিক উপর দিকে যাচ্ছে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস 2, আর a যেটা a আমরা এখানে পেয়েছি qe বাই m মাইনাস g ইনটু s। এইবারে এই s মানে কি না, আমরা এখানে সর্বাধিক উচ্চতাকে ধরবো, তাহলে এটাকে নাম দিচ্ছি আমি h ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আসছে কত h ম্যাক্সিমাম সমান আসছে তাহলে v স্কয়ার বাই 8 হয়ে যাচ্ছে, কিন্তু কারণ 4 আছে, এবার দুইটা নাম দেওয়া, তো 8 qe বাই m মাইনাস g। তাহলে h ম্যাক্সিমাম হচ্ছে v স্কয়ার বাই qe বাই m মাইনাস g। তাহলে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন ম্যাক্সিমাম হাইটের, কিন্তু আমাদের অধিবৃত্তাকার প্রমাণটা কিন্তু এখনো হয়নি। তো যেহেতু e উল্লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে x বরাবর তার কোনো উপাংশ নেই, তার মানে এই x বরাবর অর্থাৎ x অক্ষ বরাবর ত্বরণ কিন্তু নেই, তড়িৎ ক্ষেত্রজনিত অন্তত। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি x সমান x বরাবর যেহেতু ধরছি, তো x বরাবর উপাংশ দেখতে পাচ্ছি √3/2 ইনটু v ইনটু t, কারণ x সমান vt ফর্মুলা তোমরা ইউজ করেছো, তো v সমান u প্লাস এটি ফর্মুলা দেখেছো। আর আরেকটা কি জানো, যে সরণ হচ্ছে বেগ ইনটু সময়। তো এখান থেকে আমরা সহজে t টা বের করে নিতে পারবো, 2x, এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার আমরা y বরাবর, যেটা আমরা গতিপথ যেহেতু অধিবৃত্তাকার প্রমাণ করতে হবে, তাহলে y কি হয় না, y হয় যেটা ফর্মুলা তোমরা জানো ক্লাস 11 আর 9 এ পড়েছিলে, এটা। তো এই ক্ষেত্রে u মানে y অক্ষ বরাবর যে গতিবেগটা থাকছে, তো সেটা হচ্ছে কত v/2 ইনটু t, আর হাফ at স্কয়ার। তো এইখানে আমরা হাফ at স্কয়ার যেটা বলছি এই ক্ষেত্রে, তো সেটা হচ্ছে কি যে আমরা চাইলে এটা কিন্তু প্লাস রাখতে পারি, কারণ হচ্ছে লব্ধি বলটা উপর দিকে ক্রিয়া করছে, আমরা শুধু নিচের দিকে উপরের দিকে হিসাবে মাইনাসটা নিচ্ছি, এটা নাও নেওয়া যেতে পারে। তাহলে এখানে কত আসবে v/2 ইনটু t হাফ, ত্বরণ কত না qe বাই m মাইনাস g, এবার মাইনাস কমন নিয়ে এটা মাইনাস করা যেতে পারে। t হচ্ছে কত 2x বাই √3v হোল স্কয়ার। তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো y ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে 1/2 vt। তো t এর মান যেহেতু আছে, t এর মানটা এখানে বসানো হয়নি, তো t এর মানটা এখানে বসিয়ে দিলেই ভালো হতো, তাই এখানে বসিয়ে দিচ্ছি আমি 2x বাই √3v। তাহলে দেখো এই v কেটে যাচ্ছে, আর এদিকে কি থাকছে হাফ qe বাই m মাইনাস g, আর এখানে আসছে 4/3 x স্কয়ার v স্কয়ার। তো এই পুরো পার্টটাকে আমি একটা কনস্ট্যান্ট স্মল v, আর এইখানে x বাদে বাকি যে পার্টটা অবশ্য v কেটে যাচ্ছে, তো বাকি পার্টটাকে একটা কনস্ট্যান্ট a ধরলাম। তাহলে y ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে কত না ax প্লাস b x স্কয়ার। তার মানে এই পার্টটাকে দিয়ে দাও, তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ তোমরা ক্লাসের গতি পড়ার সময় ক্লাস 11 এ পড়েছিলে, তো সেটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এটা একটা আনকমন প্রশ্ন, তো তোমরা করতে পারো। নেক্সট যেটা রয়েছে 13 দাগের অথবা, তো 13 দাগের অথবা ছায়া প্রকাশনী বইতে 401 পেজে রয়েছে, সেটা হচ্ছে প্রমাণ করো তড়িৎবাহী সলিনয়েড একটি চুম্বক দ্বিমেরুতে আচরণ করে, ইম্পর্টেন্ট প্রশ্ন, 401 পেজে প্রমাণ রয়েছে। এই ক্ষেত্রে চুম্বক বলরেখা কি রূপ হবে, তো চুম্বক বলরেখাও সেখানে আঁকা রয়েছে, সেটা রয়েছে 337 পেজে ছায়া প্রকাশনী বইতে। তোমরা জাস্ট সাইনটা একটু মাথায় রাখতে হবে, কোন দিক দিয়ে বলরেখাটা ঢুকছে বেরোচ্ছে, আর এমনি সলিনয়েডের যে মাঝের অংশ সেখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সোজাই হবে বলরেখা, আর বাকিগুলো এদিকে আর এরকম থাকবে। কারণ বইতে রয়েছে পেজ নাম্বার, আমি আর একে বলছি না, কারণ থিওরিতে আমি পড়িয়েছি, তোমরা তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের থিওরি দেখবে, ভিডিওতে আলোচনা হয়েছে। তো এটা 337 পেজে রয়েছে। 14 দাগে রয়েছে এনপিএন ট্রানজিস্টরের বর্তনী চিত্র অঙ্কন করতে, সেখান থেকে আউটপুট বৈশিষ্ট্য, তো হলো কমন প্রশ্ন, টেক্সট বইতে তোমাদের 934 পেজে রয়েছে।
কার আধান ঘনত্ব সর্বাধিক? তোমরা জানো এমিটার কিংবা নিঃসারকের ডোপিং সবচেয়ে বেশি করা হয়, সেখান থেকেই বাহকগুলো যায়, তো সেই জন্য ওই এমিটার প্রভাব কিংবা নিঃসারক প্রভাবের মান বেশি হয়, সেই জন্য আধান ঘনত্ব সর্বাধিক হবে নিঃসারকের। এরপর যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 15 প্রথম, যে হাইগেন্সের তত্ত্ব ব্যবহার করে, এটা গ্রুপ ডি প্রশ্ন, প্রতিফলন সূত্র প্রমাণ করতে। প্রতিফলন সূত্র প্রমাণ টেক্সট বইতেই রয়েছে 757 পেজে ছাপা প্রকাশনী বইতে। তারপরে বলা রয়েছে তিনটে পার্টে প্রশ্ন রয়েছে, যে মিউ প্রতিসরাঙ্কের তরলে ডোবালে ঝালর প্রস্থ কি হবে। সিম্পল লজিক, যখন ঝালর প্রস্থ হচ্ছে এইটা d ল্যামডা বাই 2d, যখনই তাকে মিউ প্রতিসরাঙ্কের কোন মাধ্যমে কিংবা ধরো জলে ডুবিয়ে দেওয়া হলো, তখন কিন্তু হয়ে যাবে বিটা বাই মিউ। তো স্বাভাবিকভাবে তার উইথটা কি হয়ে যাবে? উইথটা কমে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে, যেহেতু এখানে বলেছিল কি পরিবর্তন হবে, তো পরিবর্তন স্বাভাবিকভাবে এটা কমে যাচ্ছে, যেহেতু মিউ এর মান একে বেশি। সেকেন্ড কোশ্চেন ছিল সাদা আলো ব্যবহার করলে, ছিদ্রদ্বয়ের ব্যবধান দ্বিগুণ করলে। দেখো ছিদ্রদ্বয় মানে বিটার সঙ্গে স্মল ডি সম্পর্ক, তো অ্যাকচুয়ালি বলতে গেলে 2d, কারণ ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 2d ধরা ছিল। তো বলছে দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তার মানে 2d এর জায়গায় যদি 4d করা হয়, তার মানে একটা 2 এক্সট্রা থাকছে, তার মানে ঝালর প্রস্থ আগের তুলনায় অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ বিটার জায়গায় বিটা বাই 2 হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট যেটা বলছে সাদা আলো ব্যবহার করলে কি হবে। দেখো সাদা আলো ব্যবহার করলেও সাদা আলোর মধ্যে তো 7টা বর্ণ রয়েছে, তাহলে প্রত্যেকটা বর্ণ তার ঝালর প্রস্তুত করবে, কিন্তু সেন্ট্রাল যে লাইন রয়েছে মধ্যবিন্দু, সেখানে কিন্তু প্রত্যেকটা বর্ণের জন্য যে আলো প্রশেষে পৌঁছাবে তার মধ্যে পথ পার্থক্য থাকবে না, অর্থাৎ সেম পথ পার্থক্য থাকবে, তাহলে কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স হচ্ছে, তাহলে সেখানে কিন্তু সব বর্ণ একসঙ্গে মিলছে, তাহলে সেন্ট্রাল লাইনটা কিন্তু থাকবে কি সাদা ঝালরটা, তারপরে কিন্তু কালার গুলো লাইনগুলো পরপর আমরা দেখতে পাবো, তা অ্যাকর্ডিং টু তাদের ল্যামডা। তো এই জন্য থাকবে ঝালর, কেন্দ্রে থাকবে সাদা, বাকিগুলো কার্যত থাকবে। এবার আসা যাক সেই 15 দাগের, অথবা বলছে প্রমাণ করো যে ব্যতিচারে শক্তি সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়। যদি লজিক দিয়ে প্রমাণ করতে হয় তাহলে তোমাদের ছায়া প্রকাশনী বই 767 পেজে হটসে 5 দাগে রয়েছে, 767 পেজে 767 হটসে 5 দাগে রয়েছে। আর যদি ম্যাথমেটিক্যালি করতে হয় তাহলে আমাদের একটু ঘুরিয়ে করতে হবে। ঘুরিয়ে করতে হবে বলতে ম্যাথমেটিক্যালি করা মানে আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে ধরে নিতে হবে যে দুটো তো সুসংগত উৎস, তো সুসংগত উৎস মানে আমরা জানি যে তাদের মধ্যে যে তাদের যে বিস্তার, সেই বিস্তারের মানটা সেমই থাকবে। তো বিস্তারের মান সেম, তো বিস্তারের মান সেম থাকার জন্য আমরা এরকম ধরতে পারি a স্কয়ার স্কয়ার দুইজনেরই তীব্রতা, তাহলে প্রথমটা k স্কয়ার হলে পরেরটারও k স্কয়ারই হচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেহেতু দুজনের কথা বলা হচ্ছে, তার মানে দুজনে বিস্তার a স্কয়ার হচ্ছে তাদের প্রাবল্য, তাহলে উজ্জ্বল কোটিতে যে আলোটা বেশি দেখতে পাচ্ছি সেটা অন্ধকার কোটি রিডিস্ট্রিবিউট হয়ে সেখানে পৌঁছে গেছে, অর্থাৎ পুরো বন্টন হয়, মোট শক্তি কিন্তু একই থাকে। কি করে বোঝাবো না, যদি একই জায়গাতে দুটো আছে তাহলে এরকম হয়ে যাবে, তখন এটা হচ্ছে 2a আর একটা 0, তাহলে এখান থেকে আমরা কত পেলাম, এইটা পেলাম, ঠিক আছে। তাহলে k * 4 স্কয়ার। এবারে সমস্যা হচ্ছে কি, যে k * 4 স্কয়ার আমরা বলছি ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে না, এইটা অ্যাকচুয়ালি যদি আমরা ভেবে দেখি, এই মানটা টোটালটা প্লাস অন্ধকার একটা আর বাই 2, তো k * 4 স্কয়ার। 2 কেন বললাম না, গড় বের করতে হবে, তাহলে কত আসছে 2k স্কয়ার। এটাকে কিভাবে সাজানো যেতে পারে, এইভাবে। যদি এদের কম্বিনেশন ছাড়া আমি আলাদা আলাদা ভাবে বলতাম, প্রথমটার জন্য কত না তার জন্য k স্কয়ার, দ্বিতীয়টার জন্য কত না তার জন্য k স্কয়ার, তাহলে 2k স্কয়ার, তো মানে গড় মান দেখো একই থাকছে, শুধুমাত্র রিডিস্ট্রিবিউট হচ্ছে। তো ম্যাথমেটিক্যালি তোমরা এরকম ধরে যে সিম্পল ভাবে গড় বের করে দেখাতে পারো, আর থিওরিটিক্যালি হলে লজিক দিয়ে, যেটা ছায়াতে হটসে করা হয়েছে। এবার দেখবে তোমরা বি এর দাগে একটা প্রশ্ন রয়েছে অপবর্তন থেকে, একদম সহজ প্রশ্ন। তো রৈখিক বেগ নিয়ে প্রশ্ন রয়েছে 15 বি আর রৈখিক বেগের যে ফর্মুলা, যদি রৈখিক বেগ আমি x ধরি, তো ফর্মুলা হচ্ছে 2d ল্যামডা বাই a। তো শুধু মান বসাবে, x এর মান বলে দিচ্ছি কত রয়েছে 3 মিলিমিটার, আমি মান বসিয়ে রেখেছি, কোনো সমস্যা নেই। d হচ্ছে 2 মিটার
আর এ হচ্ছে কত, এ বের করতে বলেছে, আর ল্যামডা হচ্ছে 3560 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তো এগুলো থাকছে। তো এই যে এক্সপ্রেশন গুলো থাকলো, এখান থেকে শুধুমাত্র মানগুলো বসিয়ে দেবে, সেখান থেকে এ বেরিয়ে যাবে। তাহলে কি পারবে তোমরা? তার নিচের যে প্রশ্ন রয়েছে 16 দাগের এ, তো 16 দাগের এর আগে 16 দাগের বি টা বলে দিই, যেহেতু বইতে রয়েছে 16 দাগের বি। 16 দাগের বি তে বলেছে বহিস্থ বর্তনীতে ক্ষমতা সর্বোচ্চ হবে যদি বহিস্থ রোধ এবং অভ্যন্তরীণ রোধ সমান হয়। তো 16 দাগের বি বইতে, ছায়া প্রকাশনী বইতে 298 পেজে রয়েছে একরকম করানো। আরেকটা পদ্ধতিতে রয়েছে হটসে, সেটা হচ্ছে কত না, হটসে রয়েছে 307 পেজে। তো যেটা খুশি একটা করতে পারো, 298 টাও করতে পারো, 307 টাও করতে পারো। এবার 16 দাগের এতে যেটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে হুইস্টন ব্রিজ রয়েছে, এটা কিন্তু ব্যালেন্স নয়। তো ব্যালেন্স থাকলে কি হতো না, গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ মাত্রা যেত না। তো এটা ব্যালেন্স নয়, কিন্তু বলেছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত যাবে। তো আমি সার্কিটটা করেও দেখেছি, তোমরা ক্যালকুলেশনটা করে দেখবে। এখানে কারশফের ভোল্টেজ সূত্র ছাড়া অঙ্কটা কিন্তু হবে না। তো 16 এতে এরকম রয়েছে, আর যে গ্যালভানোমিটার রয়েছে তার রোধ রয়েছে কত, এখানে যে গ্যালভানোমিটার রয়েছে, গ্যালভানোমিটার রোধ হচ্ছে 25 ওহম। আর এখানে একটা ব্যাটারি রয়েছে 2 ভোল্ট। এই যে কারেন্ট যেটা ব্যাটারি থেকে বের হচ্ছে তার নাম দেওয়া হলো আই। এইটা হচ্ছে I1। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা কত হবে, I মাইনাস I1। আর এটা কত, গ্যালভানোমিটারে যদি কারেন্ট আছে সাপোজ I2, তাহলে এটা কত হবে না, I1 মাইনাস I2। যেহেতু এখানে I মাইনাস I1 এদিকে আসছে, এখান থেকে I2 আসছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে I মাইনাস I1 প্লাস I2। মানগুলো একটু দেখে নিতে হবে কত কত রয়েছে। এটা হচ্ছে 5 ওহম, এটা 10 ওহম। আমি ইকুয়েশনটা ফর্ম করে দিচ্ছি, তোমরা সলভ করবে, নাহলে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। তো তোমরা কাজ করবে, এটাকে একটা লুপ, এইটা একটা লুপ, আর গোড়াটা একটা লুপ। তোমরা চাইলে নাম দিতে পারো, আমি নাম দিয়ে করেছি এ বি সি ডি, আর এটাকে নাম দিয়েছি আমি ই এফ। তাহলে দেখো এই প্রথম লুপে যদি আমি প্রয়োগ করি কারশফের দ্বিতীয় সূত্র অর্থাৎ কেভিএল সূত্র, তাহলে এখানে কত আসছে না, 5 ইনটু I1 মাইনাস এটা হচ্ছে 25 ইনটু I2, অবশ্যই এটা প্লাস হবে কারণ হচ্ছে এটা ক্লকওয়াইজ হচ্ছে। নেক্সট কত, এটা 15, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ইকুয়ালস টু 0। তো এইখান থেকে যেটা আমি পেয়েছি সেটা বলি, এখান থেকে I কে শুধু বের করে যেটা পেয়েছি তোমরা সলভ করে নেবে। 5I2 আমি প্রসেসটা এর জন্য বলে দিচ্ছি বাই 3। তো এটা একটা ইকুয়েশন হলো। 2 নম্বর লুপে প্রবেশ যদি করানো হয় কেভিএল লকে, তো 2 নম্বর লুপে যেটা পাচ্ছি এটা 10I মাইনাস I2। তো এটা ক্লকওয়াইজই থাকছে, আর এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ থাকছে 20I মাইনাস I1 প্লাস I2। আর গ্যালভানোমিটারে যেটা থাকছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, সো মাইনাস 25I2 ইকুয়ালস টু 0। তো এইটা করে যেটা পেয়েছি সেটা বলি, সেটা পেয়েছি আমি I ইকুয়ালস টু 6I1 11I2 বাই 4। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। পুরো লুপটাকে যদি প্রয়োগ করা হয় তাহলে কত আসছে, পুরো লুপ মানে আমি বলতে চাইছি A B C D E F, গোটা লুপটা এই ব্যাটারিটাকে নিয়ে। তখন বুঝতেই পারছো 5I1 প্লাস 10I মাইনাস I2 বাই 2, অর্থাৎ গ্যালভানোমিটার সেটা তখন আসবে না, শুধুমাত্র এই অংশটা ধরা হবে। তো এইখান থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে আচ্ছা এটা নিশ্চয়ই ভালো জিনিস লক্ষ্য করে দেখো, এইখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 15I1, এখানে একটা I1 মাইনাস I2 টা আমাদের কাছে ছিল,
সরি, এটা তো ধরা যাবে না, তার কারণ হচ্ছে শুধুমাত্র আমাদেরকে এটাই ধরতে হবে, কারণ হচ্ছে 5 ইনটু i1 এটা তো থাকছে না লুপের মধ্যে, এটা লেখা একটু ভুল হয়ে গেছে, এটা i1 ছিল। বেশ, তাহলে 15 আর 10 25, আর এটা হচ্ছে 10i2। এই হচ্ছে ইকুয়েশন। তো এই যে ইকুয়েশন গুলো আমরা পেলাম, এই ইকুয়েশন থেকে যেটা কাজ তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি না, এখানে একটা 15 ছিল, সরি 10 5 15, 15i1 10i2। তো সমীকরণগুলো দেখো, i1 i2 সম্মিলিত সমীকরণ পাওয়া যাচ্ছে, তার মানে এই দুটোকে তুলনা করলে i1 i2 এর সমীকরণ পাওয়া যাবে, আর এখানে i1 i2 অলরেডি থাকছে, তোমাদের শুধুমাত্র বের করতে হবে i2। তো পরীক্ষায় এটা 2 নাম্বার দিয়ে 3 নাম্বার দিলে ভালো হতো, কারণ একটু বড় হয়েছে। তো i2 টা বের করলেই হবে, i1 দরকার নেই, কিংবা i ও বের করার দরকার নেই, কারণ বলেছে শুধুমাত্র গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট পাবো। 16 দাগের অথবা প্রথম প্রশ্ন রয়েছে যে প্রমাণ করো মিটার গেজের সাহায্যে রোধ পরিমাপের ত্রুটি সর্বনিম্ন হবে যদি নিষ্পন্দ অবস্থা তারের মধ্যবিন্দুতে থাকে। আমি বলে রাখলাম, তোমরা এটা দেখবে। সরি, তার আগে সি এর একটা প্রশ্ন রয়েছে, কারশফের বিভবের সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ? সেটা হচ্ছে শক্তি সংরক্ষণের বিকল্প রূপ, কারণ প্রথম সূত্র হচ্ছে আধান সংরক্ষণের বিকল্প রূপ। আর অথবা প্রথম প্রশ্ন যেটা মিটার গেজ নিয়ে রয়েছে সেটা কিন্তু ছায়া বইতে নেই, তোমরা সাঁতরা পাবলিকেশন বইতে 189 পেজে দেখবে, সেখানে উদাহরণে করে দেওয়া রয়েছে। আর যদি কারো না থাকে তাদের বলবো তোমরা এইভাবে করবে, আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। 16 और যদি বলা হয়, তো এইখানে তোমরা কাজ করবে অজানা রোধ নির্ণয়ের জন্য যেটা ছিল এইটা, তোমরা জানো মিটার গেজ যেহেতু 1 মিটার লম্বা, তার মানে 100 সেন্টিমিটার। তো এইটাকে কাজ করবে, অবকলন করবে। আমি যেরকম অবকলন করছি, dl by 100 minus l, এইখান থেকে পাওয়া যাচ্ছে এখান থেকে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে ডিভাইড করবে, ডিভাইড করলে 100 dl, নিচে যে রাশিটা রয়েছে সেটাকে মিনিমাম কি ম্যাক্সিমাম কোনটা হতে হবে না, যেহেতু ত্রুটি সর্বনিম্ন করতে হবে তাহলে নিচেরটাকে ম্যাক্সিমাম হতে হবে। নিচেরটা ম্যাক্সিমাম করা মানে আমাদের এর অবকলন করে সেইটা শূন্য করতে হবে। শূন্য করলে কি পাওয়া যাচ্ছে, l সমান 50 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে। তো তোমরা সাঁতরা বইতে পেজ নাম্বার 189 এ রয়েছে, তোমরা দেখবে। যদি বই না থাকে আমাকে বলবে, আমি নাহলে পাঠিয়ে দেবো তোমাদের কাছে। আর এইটা এইভাবেই করতে হবে, যারা নিজেরা করতে চাও একে অবকলন করবে, অবকলন করে এই যেটা মিনিমাম বলতে হবে তার নিচেটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম করা মানে আবার তার অবকলন করতে হবে, ডি অফ সেটা করতে হবে। অবকলন করলে l সমান 50 সেন্টিমিটার পাওয়া যাবে, তার মানে 1 মিটার লম্বা তার মধ্যবিন্দু। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তার নিচে যেটা রয়েছে একটা 0.3 মিলিমিটার ব্যাসার্ধের একটা ফিউজ তার রয়েছে, তাতে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যায়। যদি 1000 ওয়াট এবং 220 ভোল্টের কোনো হিটার হয় তখন কি হবে? তো আমি হিন্টস দিচ্ছি, তোমরা পড়বে। এইটা হচ্ছে ফর্মুলা ফিউজ তারের ক্ষেত্রে। তো দুটো রয়েছে, আমি যদি প্রবাহ মাত্রা মনে হয় চেয়েছে না ব্যাসার্ধ চেয়েছে, সরি ব্যাসার্ধ চেয়েছে, তো কোনো অসুবিধা নেই। যদি আমরা 2 নম্বরের জন্য বের করি, যেহেতু প্রথমটা তো দেওয়াই রয়েছে, তো এটা কিউ, তাহলে i2 কত হবে না, এই ক্ষেত্রে i2 টা বের করতে হবে। P সমান VI হার, তাহলে I হচ্ছে P মানে হচ্ছে 1000 ওয়াট, আর V হচ্ছে 220, তাহলে 1000 বাই 220 এই মানটা বের করবে। এই মানটাকে নিয়ে এসে এখানে বসাবে। আর নেক্সট হচ্ছে কি I1, এটাই কিন্তু I2, ঠিক আছে। I1 কত বলেছে না 1 অ্যাম্পিয়ার, তখন তার ব্যাসার্ধ কত 0.33, তাহলে R1 কত 0.33 মিলিমিটার, তাহলে মিলিমিটার মানে হচ্ছে 10⁻³ গুণ হবে মিটারে বললে। এবারে শুধুমাত্র আমি আর ক্যালকুলেশন করে দেখিনি, তোমরা এখানে R1 এর জায়গায় মানটা বসাবে, I1 এর জায়গায় মানটা বসাবে, আর I2 যেটা এখানে ভাগ করে পাওয়া গেল মানে 100/22 সেই মানটা বসাবে।
তো এখানে কিউব আছে, এখানে স্কোয়ার আছে, তো এটাকে এইদিকে নিয়ে চলে গেলে কত হবে 2/3, বাস হয়ে গেল। তো এটা করবে তোমরা, যা উত্তর আছে সেটা বইতে তো কি ভুলভাল উত্তর দিয়েছে সেটা কোনো মানে যেটা জিজ্ঞেস করেছে তার সঙ্গে উত্তরের সম্বন্ধ নেই। এখানে জিজ্ঞেস করেছে ব্যাসার্ধ, বইতে সম্ভবত কিছু অ্যাম্পিয়ার দিয়েছে, তো কিছু প্রিন্টিং মিস্টেক আছে। 17 দাগে এতে রয়েছে একটা ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একই একটা উত্তল একটা অবতল লেন্সের সমবায় সমান্তরাল ফলকের মতো কখন আচরণ করবে। তো এটা আমি আগেও বলেছি, যেটা বললাম তোমাদের সম্ভবত 10 দাগে। তো যখন এরকম হবে তখন কি হবে না, এটা হয়ে যাচ্ছে কত না ইনফিনিটি। তো যখন একই ফোকাস দৈর্ঘ্য রয়েছে তাহলে ইনফিনিটি হয়ে যাবে সমান্তরাল একটা পাত কিংবা একটা সমান্তরাল কাঁচ ফলকের মতো কাজ করছে। তো এটা উত্তর হবে কি, এই প্রুফটা করে নিতে হবে। যেহেতু এটা 2 মার্কস রয়েছে, একটু লিখে সমীকরণ এটা কোনটা কি, তারপরে পজিটিভ কেন নেগেটিভ কেন সেটা বলে করলে একটু ভালো হয় আর কি, কারণ উত্তর হলে পজিটিভ হবে, অবতল হলে নেগেটিভ হবে। 17 দাগে দিয়ে কি শর্তে উত্তল লেন্স অবতলের মতো আচরণ করে, আমি এটা বলেছি তোমাদের ছায়ার বইতে রয়েছেও, সেটা হচ্ছে 648 পেজে রয়েছে, ক্লাস 10এও ছিল, যে তার নিজের উপাদানের প্রতিসরাঙ্ক যা তার থেকে যদি বেশি প্রতিসরাঙ্ক যুক্ত কোনো মাধ্যমে তাকে রাখা হয় তো উত্তল অবতলের মতো এবং অবতল উত্তলের মতো আচরণ করবে। লাস্ট প্রশ্ন, একটি লেন্সের নিচের অংশ কালো কাগজ দিয়ে ঢাকলে প্রতিবিম্বের কি পরিবর্তন হবে। যখন তাকে কালো কাগজ দিয়ে আমরা ঢেকে দেবো তখন কি হবে না, যতটা পরিমাণ আলো কমে গেল, কিন্তু বাকি যে অর্ধেকটা যাচ্ছে সে কিন্তু প্রতিবিম্ব তৈরি করতে পারবে, কিন্তু সে প্রতিবিম্বের উজ্জ্বলতা যথেষ্ট অর্থাৎ অর্ধেকটা হ্রাস পেয়ে যাবে। প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে, সেটা কিন্তু মিস করো না লিখতে, কিন্তু উজ্জ্বলতা হ্রাস পেয়ে যাবে। তো এখানেই শেষ হচ্ছে আমাদের এই র‍্যাপিড টেস্ট 1 এর আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে র‍্যাপিড টেস্ট 2 শুরু করব। সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে। পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে জানাবে। আর একটু স্পিডে করার চেষ্টা করলাম, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে বলবে, কমেন্ট করবে, আমি আবার জানাবো তোমাদের। টিল দেন, বাই।